আরে বাবা, আমি একটা মেয়ে মানুষ হয়ে তোর দিকে তাকায় আছি তমাল, আর তুই ছেলে হয়ে এরকম লজ্জা পাইতেছিস কেন? জানি না কেন জানে তোকে দেখলে আমার লজ্জা লাগেছিল। শোন, শরম পাইলে গরম ভাত খাইতে পারবি না। এখন লজ্জা শরমের এগুলা বাদ দিয়ে তুই আমাকে কি বলবি ক্লিয়ারলি বল। আর বাবা, আমার লেট হয়ে যাইতেছে, বাসায় যেতে লেট হইলে মা একদম ইচ্ছা মতো পিটাবে। আমি তোকে ভালোবাসি শিলা, আই লাভ ইউ। কি দেখা? কি দেখা মানে? যাকে ভালোবাসেন কি দেখা ভালোবাসেন? আশ্চর্য, আমি তাকে কি দেখে ভালোবাসি সেটা আপনাকে বলবো কেন? আপনি কে? আমাকেই বলতে হবে, কারণ তুমি যাকে ভালোবাসো আমি তার মা। সরি আন্টি, আমি না আপনাকে চিনতে পারি না। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। এবার তুমি বলো, তুমি তাকে কি দেখে ভালোবাসো? ইয়ে মানে আন্টি, শিলা অনেক সুন্দর তো, তাই আমি ওকে ভালোবাসি। তুমি তার সুন্দরী বলতেছো? হাই হাই, সে তো একটা তাল গাছের মতো লম্বা বান্দরী। তার মুখটা দেখলেই মনে হয় একটা তাল গাছের উপরে পেঁচা বৈশা আছে। হ্যাঁ, আর তুমি তার সুন্দর বলতেছো? নিশ্চয়ই তোমার চোখের সমস্যা আছে, অথবা তোমার রুচিতে সমস্যা। তুমি ডাক্তার দেখাও। এই সকালবেলা তুই দাঁত নামাই যা ভার্সিটিতে আসছস কেন? হ্যাঁ, আজকে 3-4 দিন ধরে তুই দাঁত মাজস না। আর কয়দিন তুই দাঁত নামাই যা থাকবে? হ্যাঁ, দুর্গন্ধ মুখের মধ্যে তোর। শিলা, তুমি 3-4 দিন দাঁত ব্রাশ করো না? আর মা মিথ্যা কথা বলতেছে, আমি সকাল ব্রাশ করে আসলাম। দাঁত ফালাই দেবো, সকালে ব্রাশ করে আসছি না? আরে আমি ওর ব্রাশে টুথপেস্ট লাগিয়ে বেসিনে রেখে আসছি, সেই ব্রাশ টুথপেস্ট ওইভাবেই পড়ে আছে। তুই দাঁত মাজস নাই ভালো কথা, তুই গোসল না কইরা ভার্সিটিতে আসছস কিভাবে? কি বলেন আন্টি? ও গোসলও করে না? শুধুমাত্র গোসল? আরে ওর পরনের কাপড় চোপড় তো নোংরা, গন্ধ। ও তো 3-4 মাসেও কাপড় ধয় না। আরে বাসায় ওর জামা কাপড় এরকম টাল করা থাকে, ময়লা সেখান থেকে একটা করে টান দেয়, পরে আর বাইরে আসে। দুর্গন্ধ, ওর কাছে দেওয়া যায় না, দুর্গন্ধ। শিলা, তুমি এত নোংরা। শুধু নোংরা না বাবা, 1 নম্বরের অলস। বাসায় কোনো কাজকর্ম করে না, রান্না বান্না তো দূরের কথা, ওর বিছানাটাও ঝাড়ু দেয় না। আরে ওরে যে বিয়ে করবে আর জীবন তো নরক হয়ে যাবে বাবা। আচ্ছা ভালো কথা, তুমি না বলছিলা তুমি আমার মেয়েকে ভালোবাসো? বাবা প্লিজ, তুমি আমার মেয়েকে বিয়ে করো না, তাহলে আমার জীবনটা বেঁচে যায়। অসম্ভব আন্টি, আপনি এতক্ষণ যা যা বললেন এইসব শোনার পরে ওকে বিয়ে করা তো দূরের কথা, ওর দিকে আমি ফিরেও তাকাবো না। ও গোসল করে না, ও দাঁত ব্রাশ করে না, ও জামা কাপড় ওয়াশ করে না। ছি, আই হেট ইউ। প্লিজ বিয়ে করে নিয়ে যাও আমার মেয়েকে। একটা ছেলের সামনে তুমি আমাকে এইভাবে অপমান করলা? তুমি আমার মা না শত্রু? প্রায় দাঁত ফালাই দিব। তোকে বলছি না, বিয়ের আগে কোনো ছেলের সাথে কথা বলবি না, প্রেম করবি না। হ্যাঁ, বিয়ের পর স্বামীর সাথে প্রেম করবি, স্বামীর সাথেই কথা বলবি। তারপরেও তুই এই ছেলের সঙ্গে কেন কথা বলছিস? এখন কানে ধর, কানে ধর, আনলে থাপড়াবো যখন তখন মান সম্মান আরো যাবে। মহারানীর ঘুম ভাঙে না, ফ্যান চালায় রাখতে পার। কারেন্ট বিল মনে হয় ওর শ্বশুর বাড়ি থেকে এসে দিয়ে যাইবো। হ্যাঁ, আরে বাপরে, রুমানদার করে রাখে যেন ওনার আরো আরামে ঘুমটা হয়। আমু ফ্যানটা বন্ধ করছো কেন? প্রত্যেকদিন সকালবেলায় যে ফ্যানটা বন্ধ করে দেয়, যে পর্দা টর্দা সবকিছু খুলে দিচ্ছে, আবার ঘুমটা ভাঙায় দিল। আমি একটু ঘুমাইছি, আমি কি শান্তি মতো একটু ঘুমাইতে পারবো না এই বাসায়? এই আর কত ঘুমাবি রে? তুই তো ঘুমাইতে ঘুমাইতে ইন্তেকাল করবি। এখন উঠ তো, উঠ উঠ মা, রান্না করে আয়, আমার লগে একটু রান্না বান্নায় সাহায্য করবি, একটু কুটাকাটি করবি। উঠ আয়। আমার ঘুম আসতেছে, আমি এখন কোথাও যাইতে পারবো না, আমার ঘুমাইতে দাও তো। ওই এত বেলা পর্যন্ত তুই কেন ঘুমাবি? সারা রাত কি তুই চুরি করছস? আরে চুরি করবো কেন? আমি সারা রাত পড়ছি, পড়তে পড়তে ফজরের আজান দিছে, এরপরে ঘুমাইছে, ঘুমাইতে দাও। মা, আপু সারা রাত পড়াশোনা করে নেই তো, সারা রাত ফোন টিপছে আর ফিস ফিস করে কার সাথে যেন কথাও বলছে, এজন্যই এখন তার ঘুম ভাঙতেছে না। আচ্ছা, তুমি সারা রাত জেগে ফোন টিপছো লেখাপড়া বাদ দিয়া, এই জন্য তুমি বেলা 12টা পর্যন্ত ঘুমাইবা? হারাও,
তোমার ব্যবস্থা করতেছে। তাই ভার্সিটিতে যাবে, ওঠ। উঠবো না। উঠবি না তুই? না, তো 12টা আমি বাজাইতেছি, 14টা বাজাইছ আর মুখ খারাপ তুই। ফোনটার মধ্যে একটু চার্জ নাই, কথা যে কইছে ঠিকই করে। তুমি সারা রাত ধরে ফোন টিপো না? হ্যাঁ, এই যে ফোনটা আজকে থেকে আমার কাছে থাকবে, তোমাকে এই ফোন আর ব্যবহার করতে দিব না। মা প্লিজ দেখো, আমার ফোনটা নিও না। আমি আমার বান্ধবীদের সাথে কিভাবে কন্টাক্ট করবো ফোন না থাকলে? আগে শিওর হয়ে নেই, সারা রাত জায়গায় আপনি ফসুর ফাসুর করছেন কাদের সাথে? তারা কি বন্ধু নাকি বান্ধবী? হ্যাঁ, আর এই যে সারা রাত জায়গায় আপনি কথা বলছেন, সেই জন্য আপনার পুরস্কার হইল আজকে সারাদিন আপনি না খায় থাকবেন, উপাস থাকবা তুমি। মা প্লিজ। তো করে ঝাড়ু দিয়ে বাইরে দিব নে, ওর হবে না। আপু, মা যখন তোমাকে পানি ঢেলে ঘুম থেকে উঠালো, আমি সেটা ভিডিও করছি, এখন সেটা ফেসবুকে ছেড়ে তোমাকে ভাইরাল করে দিব। তোমাকেও ট্যাগ দিব নাকি তোমার বন্ধুদেরকেও ট্যাগ দিব? হ্যাঁ, ট্যাগ দিবি না? তোর ট্যাগ দিতেছি। কি ব্যাপার সন্ত, তোমার আপু কোথায়? ও নাস্তা করবে না? না বাবা, শিলাপুর খাবার বন্ধ। খাবার বন্ধ কেন? খাবার বন্ধ কেন? কালকে সারা রাত মোবাইল নিয়ে টিপাটিপি করছে, ঘুমায় নাই, লেখাপড়ার ক্ষতি করছে, সেই জন্য তার শাস্তি, তার আজকে সকালে নাস্তা বন্ধ। সানা, তুমি না মেয়েটার সাথে বেশি বেশি করো। ও কি এখন না খেয়ে ভার্সিটিতে যাবে নাকি? যেমন কর্ম তেমন ফল, শাস্তি দিতেই হবে, আনলে শিখবে না। একদম আশকারা দিবা না মেয়েরে। আব্বু, পকেট মানি দাও। দাঁড়া, এই দেখি দেখি ঘুরতো, তোর জামার আরে খাতা কোথায়? তুই কি ফ্যাশন শো করতে যাচ্ছিস নাকি কোথাও? মা, আমি ফ্যাশন শো করতে কেন যাবো? আমি তো একটা মডেল, ভার্সিটি যাচ্ছি। আর জামার হাতাটা আমি টেইলারের কাছে একটু চেঞ্জ করাই নিছি। তুই যেই ধরনের পোশাক পরছস, তাতে তো আমার মনে হচ্ছে তুই ভার্সিটি যাচ্ছিস না, তুই লেখাপড়া বাদ দিয়ে ফ্যাশন শো করতে যাচ্ছিস, র্যাম্পে হাঁটতে যাচ্ছিস। মা প্লিজ, সবসময় এরকম ইয়ার্কি করো না তো। এরকম ইয়ার্কি সবসময় ভালো লাগে। একদম চোখ, আমি কোনো ইয়ার্কি করছি না, ইয়ার্কি মারছিস তুই আমার সাথে। এই ধরনের পোশাক পরে তুই ভার্সিটি যাচ্ছিস না? এই ধরনের পোশাক আশাক আমার পছন্দ না। আমার মেয়ে কখনো এই জাতীয় পোশাক পরবে না। তোমার পছন্দ না হইলে আমার কি? আমার তো পছন্দ, আমি এটা পরেই ভার্সিটি যাব। থাপড়ায়া গালের দাঁত ফালাই দিব। তাড়াতাড়ি এই জাতীয় পোশাক আশাক পাল্টায়া ভদ্র মার্জিত সালোয়ার কামিজ পরে ভার্সিটিতে যায়। আজকালকার মডার্ন মেয়েরা এইসব পোশাকই পরে। তুমি সেকেলে তুমি বুঝবা কি? আবার মুখে মুখে তর্ক করে। হ্যাঁ, আমি সেকেলে হয়ে আর যাই হই, কোনটা শালীন পোশাক আর কোনটা অশালীন পোশাক সেটা আমি খুব ভালো করে জানি। আমার মেয়ে এই জাতীয় পোশাক পরিচ্ছদ পরে ভার্সিটিতে যাবে না। মা, আমার ফ্রেন্ড সার্কেলে সব মেয়েরা এরকম ওয়েস্টার্ন পোশাক পরে। আমি এখন সালোয়ার কামিজ পরে ওখানে গেলে ওরা ভাববে আমি গ্রাম থেকে আসছি, আমি খ্যাত। প্লিজ আজকের দিনটা অ্যাটলিস্ট আমাকে এই জামা কাপড় পরে যেতে দাও। আপু, তুমি একটু আমাকে বুঝাও না। সানা, মেয়েটা যখন শখ করেছে, আজ একদিন পরে যাক না। একদিন পরে গেলে কি হবে বলো? তুমি চুপ করো। আমার মেয়ের সঙ্গে যখন আমি কথা বলবো তখন তুমি এই বিষয়ে একটি কথাও বলবে না। এই, তুই কি শরীর থেকে এই সমস্ত পোশাক আশাক খুলবি নাকি আমি তো গা থেকে খুলে নিয়ে আগুন ধরিয়ে দিব? মন না, ভালো লাগে না। তুমি তুমি একটু বিরক্তিকর মা। হ্যাঁ, আমি বিরক্তিকর। সানা, মাথা ঠান্ডা করো না। মেয়েটা বড় হয়েছে, ও একদিনের জন্য এই পোশাকটা পরতে চাইছিল, সমস্যাটা কোথায় বলো? যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলবো না। তুমি একটা গর্ধব বাবা, রাস্তাঘাটের খোঁজ খবর রাখো আজকাল। হ্যাঁ, কারণ মেয়েরা শালীন পোশাক পরলেই কত ধরনের ফ্রিজিং এর শিকার হতে হয়। রাস্তাঘাটে কত ধরনের বাজে লোক আছে। এই যে তোমাদের কথা মতো পা থেকে মাথা পর্যন্ত জামা পরে আস হয়েছে, এবার শান্তি হয়েছে, মিটছে সব। না, পকেট মানি লাগবে না, আমি গেলাম। বাবা বাবা, দেখছো আমার মেয়েটা কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমার মেয়েটা আসলে একেবারে একটা হুড় পরি। বাহ, কত মিষ্টি একটা মেয়ে। মা বস, মায়ের উপরে রাগ করতে থাকে। আরে দিনকাল তো খারাপ,
ওই পোশাক পরে গেলে রাস্তাঘাটে মানুষ তোর নানান বাজে মন্তব্য করতো। বুঝছি বুঝছি, এখন আমি খাবো না, তুমি তো আমাকে খাইতে দিবা না। না 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 খায় গেলে তো মা আমি সারাটা দিন তোর জন্য না খায় থাকবো। বল মা, আমি খাওয়াই। না খায়া থাকবে এতক্ষণ তো টিকিট। আরে আমার মেয়ের ভালোর জন্যই তো, আমার মেয়ের ভালোর জন্যই তো আমি এগুলা করি। আমার মেয়ের এই রাস্তাঘাটে মানুষ বাজে কথা বলবে, সেটা আমি কখনোই বরদাস্ত করবো না। আজকে ফুচকার বিলটা তুই দিস। আমি দেবো কেন? হ্যাঁ, প্রতিদিন তুই তাহলে আমার বিল দাও। আচ্ছা আমি দিব না বিল, না আচ্ছা ঠিক আছে আমি দিমু, তুই ওরে ওই প্ল্যানটার কথা কর। দোস্ত শোন, আমরা ফ্রেন্ডরা সবাই মিলে প্ল্যান করছি, আমরা ট্যুরে যাব কক্সবাজার 2 দিন 3 রাত। তোকে কিন্তু আমাদের সাথে যেতেই হবে। যাইতে পারবো না তোর? আমি না বুঝি না, আমরা কোনো ট্যুর প্ল্যান করলে তুই সবার আগে না করে দেস। কি সমস্যা তোর? হ্যাঁ তুই যাবি না কেন বল? জানিস না কি সমস্যা? আমার সব সমস্যা হচ্ছে আমার মা আমার দায়িত্ব দিবে না। আচ্ছা শিলা, তুই আমার একটা কথা বলতো, তুই কি এখনো ছোট বাচ্চা? তুই ভার্সিটিতে পড়স, তোর একটা স্বাধীনতা আছে, তুই যা মন চায় তাই করবি। তা না তুই তোর মার আঁচল ধরে বসে থাকস, আর তোর মার আঁচল ধরে বসে থাকে তুই জীবনে কিছু করতে পারবি না। শোন শিলা, তুই তোর মাকে এত ভয় পাস বলেই তোর মা তোর ঘাড়ের উপর চেপে বসে আছে। আর মায়েদের কথা এত শুনতে হয় না। ওই আমার আম্মু তো আমাকে কত কিছু বলে, আমি তো আম্মুর কোনো কথাই শুনি না। নিজের যা মন চায় আমি তাই করি। দেখ আমি কত ভালো আছি, নিজের লাইফটাকে নিজের মতো এনজয় করতেছি। আর তোর অবস্থা দেখলে মনে হয় তুই এখনো ছোট একটা বাচ্চা, মায়ের কোলে উঠে বসে আসোস। দেখ আমরা এত কিছু জানতে চাই না, তোরে আমাদের সাথে ট্যুরে যাইতেই হবে। দোস্ত আমি নিজেও তো যেতে চাই, কিন্তু কি করবো বল, এই ভার্সিটি বাসা আর এই মায়ের শাসন সবকিছু মিলে আমি পাগল হয়ে যাইতেছি। ইস, একটু সমুদ্র পাড়ে যদি পাটা ভিজাইতে পারতাম তো যে ভালো লাগতো। শুন, ভালো লাগার আরো ব্যবস্থা আছে, আর এগুলো সবকিছু আমার হাজবেন্ড ব্যবস্থা করতেছে। সেই সাথে আমার বয়ফ্রেন্ডও যাচ্ছে। তাছাড়া আমাদের ব্যাচের অনেক ছেলে যাবে দোস্ত, সেই চিল আর মাস্তি হবে। মামা তুই চল। তো সিরিয়াসলি সব ছেলেরা যাবে? হ্যাঁ সব ছেলেরা যাবে। তাহলে তো আমি এই ট্যুরটা একদম মিস করতে চাই না, আমার তাহলে যাইতেই হবে দোস্ত। কিন্তু আম্মুকে কেমনি বুঝাবো? আচ্ছা তোরা দুইজন আমার সাথে যাইস, আম্মুকে বুঝাইস, তাহলে আম্মু বুঝবে। না না বাবা, তোর মা যে ডেঞ্জারাস, পরে দেখাবে আমার ঝাড়ু দিয়ে পিটাইতেছে, আমি পারবো না। আরে না, তোরা যা বলবি যে ভার্সিটি থেকে জোর করে আমাদের পাঠাইতেছে, এটা একটা স্টাডি ট্যুর, এইখানে গেলে আমরা বিভিন্ন জিনিস শিখবো, আমরা মার্কস পাবো, না সিজিপিএ ড্রপ করবে একটা ট্যুর। আচ্ছা ঠিক আছে, আমি আর সোনিয়া তোর বাসায় গিয়ে আন্টিকে বুঝাই বলবো। থ্যাংক ইউ সো মাচ দোস্ত। দোস্ত যেভাবে শিখাই দিছি ওইভাবেই বলবি, না কিন্তু আম্মু বুঝে ফেলবো, বুঝছিস না? কি আসতেছে, আম্মু আসতেছে। দোস্ত প্লিজ আমাকে তোরা জোরাজুরি করবি না। আমার মা চায় না আমি তোদের সাথে কোথাও যাই, আমি যেতে পারবো না, আমি মায়ের বিরুদ্ধে একটা কাজও করতে পারবো না। প্লিজ নো, প্লিজ। এই কোথায় কোথায় যাওয়া হচ্ছে? কি কি বিষয়? আন্টি, আমরা ভার্সিটি থেকে স্টাডি ট্যুরে যাচ্ছি, আমাদের সব ফ্রেন্ড সার্কেলরা যাবে, সাথে টিচাররাও যাবে। কিন্তু দেখেন শিলা বলতেছে ও নাকি যাবে না। এটা হয় বলেন তো? আচ্ছা তোমরা স্টাডি ট্যুরের জন্য কোথায় যাচ্ছ? আন্টি আমরা তো যাচ্ছি আমি বলি আন্টি, আমরা হচ্ছে গিয়ে মহস্তানগড়, তারপর হচ্ছে 7 গম্বুজ মসজিদ, পাহাড়পুর বৌদ্ধবিহার, ময়নামতি, আরো অনেক জায়গায় যাব। আন্টি সামনে আমাদের হিস্ট্রি এক্সাম, আমরা যদি এই ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করি তাহলে আমাদের ইতিহাস পরীক্ষা ভালো হবে। হ্যাঁ আন্টি, এই স্টাডি ট্যুরে যদি কোনো স্টুডেন্ট না যায় তাহলে তার সিজিপিএ কমায় দিবে, এমনকি তাকে ফেল করায় দিবে। দেখ, ফেল করলে আমি ফেল করব, কিন্তু আমার মা যেটা পছন্দ করে না সেইটা আমি কখনো করতে পারবো না। প্লিজ তোরা এখান থেকে যা তো, প্লিজ। কেন যাবি না? ঘুরতে যাও তো খুবই ভালো, তাছাড়া স্টাডি ট্যুরে যাও তো আরো ভালো, তুই অবশ্যই যাবি। সত্যি বলছো মা? আমি যাব? হ্যাঁ আমি তোর মা বলছি, তুই অবশ্যই যাবি। ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো তাহলে আমি যাব। দোস্ত তোরা প্ল্যান কর, আমিও তোদের সাথে স্টাডি ট্যুরে যাব। আরে তোমরা শুধু একা না, আমিও তোমাদের সাথে স্টাডি ট্যুরে যাচ্ছি। কি বলতেছো মা? তোমরা কেন যাবা? তোর বাবার সাথে বিয়ে হওয়ার পর থেকে কোথাও নিয়ে যাইনি, জানো তোমরা, এমনকি হানিমুনেও যাইনি আমরা। আমার না অনেক শখ এইসব ঐতিহাসিক স্থান ঘুরে দেখা, আরে দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর থেকে 2 পা ফেলিয়া। আমার খুব ইচ্ছে, সেই জন্য আমি তোমাদের সঙ্গে যাব। তাছাড়া তোমাদের সাথে গেলে তোমাদের আঙ্কেল কিচ্ছু মনে করবে না, তোমরা সবাই তো আমার মেয়ের মতোই, তাই না? আর খরচটাও কম পড়বে, তাই না? আন্টি আপনি কিভাবে যাবেন? আমাদের এই স্টাডি ট্যুরে তো শুধু টিচাররা যাবে আর স্টুডেন্টরা যাবে, গার্জিয়ান তো এলাও না। আপনি কিভাবে যাবেন? টিচাররা তো এলাও করবেন আন্টি। অভিভাবক যাওয়া এলাও না মানে? কে নিষেধ করেছে?
এই দে তো তোদের স্টাডি ট্যুরের ওই যেই টিচার নিয়ে যাচ্ছে ওনার নাম্বারটা দে। মা আমার কাছে তো হিস্ট্রি ফ্যাকাল্টির নাম্বার নাই, ডলির কাছে আছে। আন্টি আমার কাছে নাই তো, আমার কাছে নাই, ওই যে সোনিয়ার কাছে আছে। আন্টি আমার কাছে ছিল, কিন্তু নাম্বারটা না ডিলিট হয়ে গেছে। এই মেয়ে, গত 1 বছর ধরে দেখছি তুমি এই ফোন ব্যবহার করছো, একজন টিচারের নাম্বার সেটা ডিলিট হয় কিভাবে? আচ্ছা, তোমাদের কারো কাছ থেকে আমার নাম্বার নিতে হবে না, আমার নিজের কাছেই তো আছে। হ্যাঁ, তোমাদের প্রিন্সিপালের নাম্বার আছে, আমি ওনাকে ফোন করে বলছি যে আমি তোমাদের সঙ্গে যাচ্ছি। আরে মূর্তি দেখে লোকা চড়াইতাম ইচ্ছা মতো, আমার রাতের মধ্যে আরাম পাইতাম। কি মনে করছো মা? হ্যাঁ, যে আমি তোমার পেটে হইছি, তুমি আমার পেটে হইছো, বুঝছো? হ্যাঁ, আমারে না জানাই তুমি কক্সবাজার চলে যাবা আর আমি কিচ্ছুই জানতে পারবো না। কি মনে করছিলা কক্সবাজার যাইয়া উদ্দাম নৃত্য করবা, পানি ছিটাছিটি করবা? হ্যাঁ, আজে বাজে ছেলেরা সেই তোমার উদ্দাম নৃত্য দেখবো আর তুমি তাদের নাকে চোখে মুখে পানি ছিটাইবা। হ্যাঁ, একেবারে জানে মারিয়া ফেলাবো। আর জীবনে কোনোদিন যদি এরকম মিথ্যাবাদী কোনো মিথ্যাচারিতা করস, তখন তোর বিয়ার সাথে দেওয়ার প্ল্যান করবো। তাও আবার কার লগে জানোস? রিক্সাওয়ালার লগে। কক্সবাজারের ট্যুরের কথা কেমনে জানলো মা? আমি মাকে বলছি। তুই কিভাবে জানলি? মা আসার আগে তুমি আর বান্ধবী মিলে যে বসে বসে প্ল্যান করতেছিলা, আমি সব শুনছি আর যে মাকে বলে দিছি। সিম্পল। কি কেমন লাগলো? তুই মাকে বলছিস না? তোরা ছাড়ো মাকে, কই যা। আচ্ছা সানি, বল তো তুই আমার বাসার সামনে কেন আসছিস? আসলাম একটা জরুরি কথা বল। আরে বেটা, জরুরি কথা তো ভার্সিটি গেলেই বলতে পারতি, বাসার নিচে আসা লাগে? আরে ভার্সিটি তোর সাথে কথা বলা যায়? সারাক্ষণ তোর বান্ধবীরা তোর আশেপাশে থাকে, তাই তোর বাসার সামনে একটু নিরিবিলি কথা বলতে আসে। আচ্ছা, কি কথা বলবি তাড়াতাড়ি বল, মা যদি এসে তোর এখানে দেখে নিরিবিলি কথা একদম ছুটাবে। আমার কি এত সাহস আছে যে মুখে বলবো? এই বইয়ের ভিতরে একটা চিঠি আছে, চিঠিতে সব লিখে নিয়ে আসছি, তুই পড়ে উত্তর দিস। আমার জন্য চিঠি লিখছি? কি ব্যাপার, এখানে কি করতেছিস তুই? এই ছেলেকে? আমার ছোট ভাই। আমার ছোট ছেলে তো ঘরের ভিতরে, এই দামড়া পোলা তোর ছোট ভাই হয় কি করে? আমার বয়সে ছোট না, ও আমার ক্লাসে ছোট, ওই ভার্সিটির জুনিয়র ছোট ভাই। এই শিলা, তুই মিথ্যে কথা বলতেছিস কেন? আন্টি, আমি ওর ছোট ভাই না, আমি ওর ক্লাসমেট। ক্লাসমেট? এখানে কি করতে আসছো? হ্যাঁ, এটা তো কোনো ক্লাস না, এখানে বেঞ্চ নাই, টেবিল নাই, কোনো টিচার নাই, এখানে কি তোমার দামড়া পোলা? মা আসলে হয়েছে কি, ওই কালকে এক্সাম আছে না, এর জন্য ও বই দিতে আসছিল। ফকিন্নি, তোরে আমি এত বই কিনা দিই, তারপর তোর ইম্পর্টেন্ট বই নাই? দেখি কি ইম্পর্টেন্ট বই। বই আমার পররাষ্ট্র। ও বাবা, বইয়ের মধ্যে দেখি আবার ডিম ও পাচ্ছে। এটা হইতেছে আন্টির প্রেসক্রিপশন। হ্যাঁ, এটা ওষুধ। প্রেসক্রিপশনটা আমি দেখি, আমারও দরকার লাগতে পারে। আমার তো অনেক রোগ শোক, প্রেসক্রিপশন পড়ে দেখি আমার উপকার হয় কিনা। হ্যাঁ, দেখি। বাবা, কি সুন্দর মুক্তার অক্ষরে বাংলায় যে প্রেসক্রিপশন লেখে কোনো ডাক্তার, এটা তো জানা ছিল না। হ্যাঁ, দেখি একটু পইরা দেখি, এত সুন্দর প্রেসক্রিপশন বাপের জন্মে আমি দেখি নাই। হ্যাঁ, বাহ। প্রিয়তম শিলা, তুমি আমার চাঁদের চেয়েও সুন্দর, বল দাসারা এসেরি সুন্দর, আকাশের মতো অসীম। তোমাকে দেখলে মনের ভেতর কেমন যেন উথাল পাথাল শুরু হয়ে যায়, তাই নাকি রে? খারা তোর উথাল পাথাল আমি থামাইতাছি। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এটা কি? এটা কি? লাভ লেটার। এরকম প্রেসক্রিপশন কতদিন ধরে দেওয়া নেওয়া চলতেছে? মা বিশ্বাস করো, আমি এই ব্যাপারে কিছুই জানি না, আমি ওকে পছন্দ করি না, তো ও নিজে থেকে আমাকে লাভ লেটার দিছে। এই বেয়াদব বসাবো লুচ্চা ফাজিল ছেলে কোথাকার, তোর কত বড় সাহস, তুই আমাকে লাভ লেটার দেস? তুই জানোস না ছেলে জাতি প্রেম প্রীতি এগুলো কোনো কিছু আমি পছন্দ করি না। চুপ,
একদম নাটক বন্ধ, নাটক করবি না। এই সারা হোন্ডার থেকে নাম, তোর এখন পিটাই আমি তক্তা বানায় ফেলামু। আই দামড়া পোলা, শিলারে বল, শিলা আপনি আমার বড় আপা, বল। আন্টি আপনি এগুলো কি বলতেছেন? আমি শিলাকে আবার বলতে পারবো না। ও বড় আপা বলতে লজ্জা লাগতেছে, তাহলে আম্মা বল, বল আপনি আমার আম্মা। আম্মু কি বলতেছো তুমি এগুলো? আম্মা বলছো। চোখ, কোনো কথা বলবি না, বল শিলা আজকে থেকে আপনি আমার আম্মা, তা না হলে কিন্তু তোকে এই হুন্ডার মধ্যে আমি গুড়া গুড়া করে ফেলামু, বল। শিলা আজকে থেকে আপনি আমার আম্মা, আমি আপনার মায়ের নজরে দেখবো। গুড। এই তোমার মা আছে বাসায়? জি আছে। তোমার মাকে যাই বলবা, আম্মা আজকে থেকে আমার দুইটা আম্মা, আপনি একজন আম্মা আরেকজন শিলা আম্মা। এবার হুন্ডা থেকে নামো, এই কানে ধরে উঠবস কর। মা প্লিজ কিভাবে অপমান করো না। আচ্ছা আমি বাসায় যে কানে ধরবো না। বাসা যে কানে ধরে উঠবস করবি, মনে থাকবো তো? হুম? এই অত্র অঞ্চলে তোর হুন্ডা যদি আরেকদিন দেখি, এই হুন্ডা সহ তোরে বাইঙ্গা মিসমার করে ফেলামু, গুড়া গুড়া করে ফেলামু, মনে থাকবো? আবার চাই থাকে সব সব রয়েছে তুমি। ওই সারা তুই দিয়ে গেলি না, তোর লাভ লেটার নিয়ে যা। আমাকে দাও, আমি রেখে দিই। সরি। ব্যবস্থা করছি। আম্মু, আম্মু ক্লাসে লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো। সব সময় খালি আম্মু আম্মু আম্মু, সকাল বেলাও আম্মু, দুপুর বেলাও আম্মু, রাতের বেলাও আম্মু। হ্যাঁ কি করতে হবে? এই যে বান্দি হাজির। টাকা দাও। ও বাবা, এই কাজে বান্দি নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আরে সেমিস্টার ফি দেয়ার লাস্ট ডেট আজকে, আমার টাকা লাগবে তো, টাকা দাও। আমি তো টাকার ব্যাংক না, আজকে লাস্ট ডেট, আমি কোত্থেকে দিব? আমার কাছে টাকা নেই, তোর আব্বার কাছে টাকা। আমি তো ভুলেই গেছিলাম। তুমি কিন্তু শাসনই করতে পারো, কিন্তু তোমার কাছে কোনো টাকা থাকে না। জি, আপনার আব্বা শাসন করতে পারে না, আমি পারি। আব্বু, আব্বু তোমার সাথে আসলে কথা আমার বলে লাভ নাই। কে ডাকছিস কেন? আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বল। বাবা আমার সেমিস্টার ফি টাকাটা দাও তো। সরি তোমাকে বলতে ভুলে গেছিলাম, আজকে আমার সেমিস্টার ফি দেয়ার লাস্ট ডেট। কি বলছিস? সেমিস্টার ফি জমা দেওয়ার আজকেই লাস্ট ডেট? তুই আগে বলিসনি কেন? বললাম তো বাবা, ভুলে গেছি। এখন টাকাটা দাও তো, আমার ভার্সিটি লেট হয়ে যাচ্ছে। তোর সেমিস্টার ফি হচ্ছে 80,000 টাকা। এত টাকা আমি এখন কোথায় পাবো বল? আচ্ছা তোমার কাছে ক্যাশ কত আছে? ক্যাশ 15-16 হাজার টাকা হতে পারে, ওই যে আমি একজনকে দিব তো, এই জন্য রাখছিলাম টাকা। আচ্ছা দাও, আপাতত দাও, আমি স্যারের বলে ম্যানেজ করবো না। এখন দাও 15-16 হাজার টাকা, ওইটাই দাও। আবার পরীক্ষা টরীক্ষা দিতে সমস্যা হবে না? না না সমস্যা হবে না, স্যারকে বলবো না। কত 16 আছে এখানে? হ্যাঁ 16,000 টাকা। না চা পানি খাও। ঠিক আছে, স্যারকে বললে বুঝবে, বুঝবে না? বলবো যে সমস্যা চলতেছে। আমার বান্ধবী আসছে। আসছস, চল। ও ওয়ালাইকুম আসসালাম। মা তুমি একদম সঠিক সময় আসছো। ওর তো আজকে সেমিস্টার ফির লাস্ট ডেট ছিল, আমরা তো জানতামই না। এতগুলি টাকা দিলাম, আর রাস্তাঘাটে যা অবস্থা মা, চিন্তাই করতে 1 সেকেন্ড লাগে না। তোমরা দুইজন থাকলে একটা অন্যরকম ভরসা। যাও মা, দেখে রাখো। আর ওর সঙ্গে কিন্তু সেমিস্টার ফি এর টাকা আছে। হ্যাঁ সরি আন্টি, আপনি কিসের টাকার কথা বলছেন? শিলা কিসের টাকা নিয়ে ভার্সিটিতে যাচ্ছে? ডলি, সেমিস্টার ফি এর টাকা আজকে লাস্ট ডেট না। ও আচ্ছা ডলি, তুমি সেমিস্টার ফি আগে দিয়ে ফেলছো। এই যে তুমি বুদ্ধিমতী, দেখো দেখি মেয়েটা আজকে প্রেসার দিল। না না আন্টি, এখন তো সেমিস্টারের ফি দিতে হবে না। সেমিস্টারের ফি দিতে হবে আরো 2 মাস পরে, যখন নতুন সেমিস্টার শুরু হবে তখন। এখন দেওয়া লাগবে না। চুন্নি কোথাকার, তাই তো বলে যে কিছুদিন আগে না সেমিস্টার ফি দিলাম, আবার হুট করে এত তাড়াতাড়ি আবার কিসের সেমিস্টার ফি, তারপর লাস্ট ডেট। বাহ, না জেনে এই মেয়েকে চট দিয়ে দিলা। টাকাটা কেন নিছি জানো? আমার স্যার খুব অভাবে আছে, তার সংসার চলতেছে না। সে আমাকে বলছে তুমি সেমিস্টারের ফিটা আমাকে কিছুদিন আগে দিলে আমি তোমাকে পরে টাকাটা দিয়ে দিব। স্যারের জন্য, শুধুমাত্র স্যারের সংসার চালানোর জন্য আমি টাকাটা নিছিলাম। তাই না? আরে আমার দুঃখে কলিজাটা ফেটে যাচ্ছে। আচ্ছা কোন টিচার অভাবে পড়েছে, উনার নাম্বার দে তো, উনার বাসায় গিয়ে আমি ডোনেট করে আসবো। সেই টিচারের নাম্বার দে নম্বর, সেই টিচারের নাম্বার না পেলে তোর প্রিন্সিপালকে ফোন দিব এখন আমি। দে নাম্বার দে। আচ্ছা টাকাটা মিথ্যা কথা বলে নিছি, আসলে অনলাইনে কয়েকটা ড্রেস পছন্দ হয়েছিল, ওর জন্য প্রিন্সিপালকে কল দেওয়ার দরকার নাই। এখন দেখছো তোমার মেয়ে কত বড় বাটপাট ধরিবাজ একটা মেয়ে, কত মিথ্যাবাদী একটা মেয়ে।
তুমি তো সবসময় ওকে বিশ্বাস করো। তুমি বলো যে আমি বেশি বেশি শাসন করি। হ্যাঁ, তোমার মেয়ের ভাব এমন তোমার কাছে যে ভাজা মাছটা উল্টে খেতে যান না। এখন দেখেছো তোমার মেয়ে কড়াইটা উল্টে খেয়ে ফেলবে, পারলে বাপ মাকে গিলে খেয়ে ফেলবে। ছি 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 ছি, তুই এত বড় মিথ্যেবাদী। তোর অনলাইনে কয়েকটা ড্রেস পছন্দ হয়েছে, সেটা আমাকে বললেই পারতি, আমি তোকে কিনে দিতাম। তুই ড্রেস কেনার মিথ্যা কথা বলে টাকা নিয়েছিস না? আগামী 1 বছর তুই কোনো নতুন ড্রেস পাবি না। আর তোর পকেট মানি বন্ধ। আর ওই যে রিক্সা ভাড়া দিতাম না ভার্সিটি যাওয়ার জন্য, সেই টাকাটাও বন্ধ। তুই হেঁটে ভার্সিটি যাবি, হেঁটে বাসায় আসবি। এই রোদের মধ্যে হেঁটে যাবি, হেঁটে আসবি। আর রোদের মধ্যে হেঁটে যেতে যেতে বলবি, সত্য ছাড়া মিথ্যে বলিব না, সবসময় সদা সত্য কথা বলিব। দে টাকা দে। ধরো দেই তো, ওর ব্যাগে আর কোনো টাকা পয়সা আসছে না। ও 1,000 টাকা দাও। একটা চর খাবি, 1000 চর খাবি। হাইটে যাবি, হাইটে আসবি। মিথ্যা কথা বলছিস না, তাহলে আর জিন্দেগির তোর মিথ্যা কথা বলবি না, সত্য কথা বলা শিখবি। যা রোদের মধ্যে হাঁটবি আর বলবি মিথ্যা বলিব না, যা বলিব সত্য বলিব। বেকুবের সাথে ফ্রেন্ডশিপ করতেছি আমি। তুই আমার ঠুয়া দিলি কেন? তোরে আরো 100টা ঠুয়া দেওয়া উচিত। তাই তুই আমার মার সামনে কেন এক্সট্রা কথা বলতে গেলি? এখন সেমিস্টার ফি দিতে হবে না আন্টি, পরে দিতে হবে, বছর শেষে দিতে হবে। এগুলো বলে বলে এখন আমার হাত খরচ সবকিছু, টাকা পয়সা সবকিছু বন্ধ করে দিচ্ছিস। এসব কেন বলতে গেছিস? হ্যাঁ, আমি কি জানি যে তুই তোর মার কাছ থেকে মিথ্যা কথা বলে সেমিস্টারে ফি নিছস? তুই আমার আগে বলবি না? তোমার আমি কেন বলবো আগে? তুমি কি আমার বিয়ে লাগো যে তোমার আমার সবকিছু আগে বলতে হবে? এই তুই আমার বাসায় কেন গেছিস সেটা আগে বল। বাবা বাবা, ভুলে গেছ। তুই তো আমার সকালবেলা কল করলি, বললি যে আয় বাসায় একসাথে ভার্সিটিতে যাব। হ্যাঁ আমি বলছি বাসায় আসতে, বাসায় আসবি কিন্তু মুখ খোলা যাবে না। এরপর যদি বেশি বেশি কথা বলিস না, মুখ একদম সিলাই করে দিব। যা, তোর বাসায় আমি যাবো না। তোর সাথে আমার কোনো সম্পর্ক রাখা দরকার নেই, তোর সাথে আমার কথা বলা দরকার নেই। যা এমনি। আরে কি শুরু করলি তোরা, বুঝলাম না। যা হয়েছে বাদ দে তো। ডলি শোন, পরশুদিন কিন্তু আমার বার্থডে। তুই কিন্তু সকাল থেকে সারা দিন আমার সাথে থাকবি। ওই দিন অনেক গেস্ট আসবে, আমার অনেক ফ্রেন্ডরা আসবে, নাচ হবে, গান হবে। আর আমার বয়ফ্রেন্ড বাইরে থেকে ডান্সার নিয়ে আসতেছে, ডিজে হবে মামা। বুঝলাম না, তুই ওকে দাওয়াত দিতেছিস, তুই আমাকে কেন দাওয়াত দিতেছিস না দোস্ত? তোরে ইনভাইট করে লাভ কি? হ্যাঁ, তুই তো যাইতেই পারবি না। না না না, ডিজে পার্টি হবে, ড্যান্স হবে, আমাকে তো যাইতেই হবে দোস্ত। আমি যাবো, প্লিজ প্লিজ প্লিজ। কিন্তু কেমনে যাবি তুই? হ্যাঁ, আন্টি তো তোরে ট্যুরেই যাইতে দেয় না, আর ডিজে পার্টির কথা শুনলে তোরে তো আরো যাইতে দিবে না। অবশ্যই যাইতে দিবে দোস্ত, কিন্তু তার জন্য তোদের দুজনকে আবার আমার বাসায় যাইতে হবে। ওরে আল্লাহ রে আল্লাহ, না ভাই এটা করতে বলিস না। ওই দিন অল্পর জন্য তোর মার হাত থেকে বাইচে আসছি, এইবার যদি যায় আর হাতে রক্ষা নাই। তোর মা যেই চালাক চতুর মানুষ, আমরা যতই মিথ্যা কথা বলি না কেন, আন্টি ঠিকই ধরে ফেলতে। আর তুই তো আমার তোর বাসায় যেতে নিষেধ করছস, আমি তো তোর বাসায় জীবনও যাব না। দোস্ত, ফ্রেন্ড সার্কেলের মধ্যে তো কত ঝগড়াই হয়। তোর কি আস না আমি তোদের সাথে বার্থডে পার্টিতে যাই, একটু মজা করে আনন্দ করি? তুই আমার জান না দোস্ত। সেটা তো আমরা চাই, তুই গেলে তো আমাদেরও ভালো লাগে, কিন্তু তোর মাকে কিভাবে বোঝাবো আমরা? শোন, আমার মাথায় একটা আইডিয়া আছে। তোরা যদি আমার আইডিয়া মতো আমার মার সাথে গিয়ে কথা বলস, তাহলে আমার মা অবশ্যই রাজি হবে। কি আইডিয়া? ডলি, তোর শ্বশুর আছে না? হ্যাঁ আছে। সে মারা গেছে। কি হয়েছে মা? তুমি অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতেছো, কিছুই বলতেছো না। কি হয়েছে বলো। আন্টি, আমার শ্বশুর মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার শ্বশুর মারা গেছে, তুমি এখন এইখানে বসে আছো কেন? তাড়াতাড়ি যাও, শ্বশুর বাড়িতে যাও। না না আন্টি, আমার শ্বশুর আজকে মারা যায় নাই। গত বছর এই দিনে আমার শ্বশুর মারা গেছে। আজকে তার মৃত্যুবার্ষিকী। আমার শ্বশুরের কথা আমার খুব মনে পড়তেছে, তাই কান্না আসতেছে। আরে তোর শ্বশুর মনে হয় তোমার মেয়ের মতো আদর করতো না? দেখছো, শ্বশুররাও কখনো কখনো পিতা হয়। তোমার মনে হয় পিতার মতো আদর করতো, তাই না? জি আন্টি। ডলি, তোমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, তুমি বাসায় যাও। তোমার জামাই হয়তো মন খারাপ করে বসে আছে, যাও। খুব মন খারাপ, যাও। জি আন্টি, বাসায় যাব। আজকে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী তো, সেজন্য আমার জামাই আজকে বাসায় সন্ধ্যার সময় মিলাদ রাখছে। আন্টি, আপনি তো জানেন আমি তো বাসায় একা,
তাই চাচ্ছিলাম শিলা যদি আমার সাথে একটু বাসায় যেত। মিলাদ পড়াবে তো অনেক হুজুর আসবে, আত্মীয় স্বজন আসবে, অনেক কাজ, আমি তো একা করতে পারবো না। আন্টি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি শিলাকে আমার সাথে করে বাসায় নিয়ে যেতে চাচ্ছি। আন্টি, আপনি কোনো টেনশন করবেন না, আমি শিলাকে আমার সাথে নিয়ে যাব, আবার এসে বাসায় ওকে দিয়ে যাব। আন্টি বুঝতেছিনি তো, ওর অনেক মনটা খারাপ, আর মিলাদের ব্যাপার স্যাপার তো, তা না হলে আন্টি আমিও যেতাম না। ওই শানা, শোনো না, ওই মৃত্যুবার্ষিকী মিলাদ পড়াবে, আত্মীয় স্বজন আসবে, লোক খাওয়াতে হবে। ডলি তো একা না, যদি শিলা যায় তাহলে ডলি হেল্প হবে। প্লিজ তুমি ওকে পারমিশন দেও না দেওয়া। শিলা মা, তুই তাহলে যা, কিন্তু সাবধান। ওইখানে যেহেতু মৃত্যুবার্ষিকী, দোয়ায় মাহফিল, মাথায় ঘুমটা রাখবি, দোয়া খায়ের করবি, ঠিক আছে? আর মা, মিলাদ শেষ হওয়া মাত্রই আমার শিলারে পাঠায় দিবা। শিলা, দেরি যেন না হয়, হ্যাঁ? কথার যেন কোনো বরখেলাপ না হয়। তুমি কোনো চিন্তা করো না, তুমি যা বলছো আমি একদম অক্ষরে অক্ষরে পালন করব। ধন্যবাদ মা, এটা যেন মনে থাকে। Happy birthday to you. Happy birthday to you, Sonia. আন্টি, আমি আপনার সাথে মিথ্যা কথা বলেছি। আন্টি, আপনাকে সত্যি কথা বললে তো আপনি শিলাকে আসতে দিতেন না। তুমি এত বড় মিথ্যাবাদী একটা মেয়ে! তুমি বলেছিলে যে তোমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, এটা মৃত্যুবার্ষিকী না? হ্যাঁ, রং ঢং করে তুমি মৃত্যুবার্ষিকী পালন করছো। তোমাকে বিশ্বাস করে আমার মেয়েটাকে তোমার সাথে দিয়েছি। হ্যাঁ, খবরদার, তোমাকে যদি আমার মেয়ের সঙ্গে আর কোনোদিন দেখি, তোমাকে আমি উচিত শিক্ষা দিব। তোমার বাবা মা তো তোমাকে বিন্দু মাত্র শিক্ষা দেয়নি, আমি দেব তোমাকে শিক্ষা। শিক্ষা দিবেন মানে? আপনি কি লেকচারার হয়ে গেছেন নাকি প্রিন্সিপাল হয়েছেন? আপনি আমাদের সামনে আমার ফ্রেন্ডকে আপনি থাপ্পড় মারলেন, কত বড় সাহস আপনার! আর কি পাইছেন আপনি? হ্যাঁ, আপনি কি একাই মেয়ে জন্ম দিচ্ছেন? আমাদের ফ্যামিলি নাই, আমাদের মা নাই, এখানে তো আরো বাকিরা আছে। কই ওদের মারা এসে তো ঝামেলা করতেছে না? আপনি সব জায়গায় যে শুধু ঝামেলা পাকান। শুনেন, আপনার মেয়েকে যদি এত ছোট মনে হয় না, আপনার মেয়েকে আপনি কোলে বসে রাখেন। আর এই তুই আর আমাদের সাথে মিশবি না, যা তোর মার সাথে যা। আয় মেয়ে, একদম চুপ, খবরদার, আর একটা কথাও বলবে না। তোমাদের সব মায়েদের মতো আমি না, আমি অন্যরকম মা। শিলা, ছি 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 ছি, ভাবতেও লজ্জা করছে যে তুই আমার মেয়ে। বান্ধবীর শ্বশুরের মৃত্যুবার্ষিকী, মিলাদ মাহফিল, হ্যাঁ, এইসব মিথ্যা কথা বলে এইখানে এরকম উদ্ভট পোশাক পরে ছেলেদের সঙ্গে ঢলাঢলি করছিস, নাচানাচি করছিস। কি বিচ্ছিরি পোশাক পরেছিস, তোকে দেখতে কত জঘন্য লাগছে। হ্যাঁ, কি শিক্ষা দিয়েছি তোকে আমি? এই শিক্ষা দিয়ে বড় করেছি? হ্যাঁ, তুই জানিস না আমি তোর মা, আমি এসব একদম পছন্দ করি না। ছি 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 শিলা, আমার না ইচ্ছে করছে কি এখন জানিস? আমার ইচ্ছে করছে এখন তোকে গলা টিপে সবার সামনে মেরে ফেলতে। তোকে এতবার আমি ফোন দিচ্ছি, তোর বাবা ফোন দিচ্ছে, তুই কারো ফোন ধরছিস না।
এখানে এসে রঙ্গ ঢঙ্গ করছিস, খুব ভালো লাগছে না? তোকে আজকে আমি জানে মেরে ফেলবো একদম। চল। হ্যাঁ মাইরা ফেলো, জানে মাইরা ফেলো তুমি আমাকে। আমি যেভাবে বাইচা আছি না এর থেকে আমার মনে যায় ভালো। কি বলছো তুমি? হ্যাঁ, আমি বসতে গেলে সমস্যা, উঠতে গেলে সমস্যা, আমি খাইলে সমস্যা, ঘুমাইলে সমস্যা, সব কিছুতে তো আমার দোষ কেন? হ্যাঁ, সারাক্ষণ আমাকে শাসনের উপর রাখো। এত শাসন করা না ভালো না, বেশি টাইট দিলে রশি ছিঁড়ে যায়। আমার কি নিজের কোনো জীবন নাই? আমার নিজের কোনো ব্যক্তি স্বাধীনতা নাই? আমি কি ছোট বাচ্চা যে তোমার কথা মতো আমি উঠবো বসবো সবকিছু তোমার কথা মতো করবো? আমার তো নিজেকে নিজে মানুষ মনে হয় না। আমার মনে হয় কি আমি তোমার পুতুল, তুমি যেইভাবে বলবা নাচতে আমাকে আমার সেইভাবে নাচতে হবে। শুনো মা, তুমি আমাকে জন্ম দিতে দেখে তুমি আমাকে কিনে নাও নাই যে তুমি আমাকে যেইভাবে বলবো আমার সেইভাবে চলতে হবে। আমি আজকে তোমাকে ক্লিয়ারলি বলে দিতেছি, আমি আজকে থেকে তোমার কোনো কথা শুনবো না। আমার যখন যেটা আমার ইচ্ছা হবে সেইটা আমি করব। আমার যেই ড্রেস পরতে ইচ্ছা হবে আমি সেই ড্রেস পরবো। আমার যেইখানে যাইতে ইচ্ছা হবে আমি সেইখানে যাব। আর তুমি যদি আমাকে বাধা দাও না তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার মা। আর আজকে এতগুলা মানুষ আমার এই ফ্রেন্ড সার্কেলের সামনে তুমি যে আমাকে এরকম ছোট করছো না, সিন ক্রিয়েটটা করছো না, এইটার জন্য তোমাকে পস্তাইতে হবে। ওই শিলা, বাথরুমে তো নেই, দরজা তো খোলা। শিলা, মা, তোমার এই অসহ্য শাসন আমি আর নিতে পারছি না। আমি যদি আর কিছুদিন এই বাসায় থাকি তাহলে মা আর মেয়ের যে সম্পর্ক সেই সম্পর্ক আর থাকবে না। আমি তোমাকে সহ্য করতে পারছি না। আমার একটা স্বাধীন জীবন দরকার, নিজের মতো করে বাঁচা দরকার, লাইফটাকে এনজয় করা দরকার। তোমার সাথে থাকলে সেটা আমি কোনোদিনও পারবো না। তাই নিজের স্বাধীনতার জন্য আমি বাসা ছেড়ে চলে গেলাম। দয়া করে আমাকে খোঁজার চেষ্টা করবা না। শিলা, 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 কি হয়েছে? শিলার পা, কানাকাটি করতেছো কেন? শিলা বাসা ছেড়ে চলে গেছে। কি বলছো তুমি? শিলা বাসা ছেড়ে চলে যাবে কেন? আমার মেয়ে বাসা ছেড়ে চলে গেছে, এই যে চিঠি। হায় আল্লাহ, আমার মেয়ে বাসা ছেড়ে চলে গেছে। এই এখন কান্নাকাটি করে কি হবে? হ্যাঁ, কান্নাকাটি করে কি হবে? আমার মেয়ে তোমার কারণে বাসা ছেড়ে চলে গেছে। আমি তোমাকে কতদিন বলছি, মেয়ে বড় হয়েছে, ওকে যখন তখন এভাবে শাসন করো না। ওকে ওর খেয়াল খুশি মতো একটু চলাফেরা করতে দাও। তুমি কি আবার কোনোদিন কথা শুনছো? যাত্রার সামনে ওকে চর থাপ্পড় মারছো, খারাপ ব্যবহার করছো, ওকে শাসন করছো। তোমার জন্য আমার মেয়ে বাসা ছেড়ে চলে গেছে। আমার মেয়ের যদি কিছু হয় না তোমাকে আমি ছাড়বো না। শিলার আপা আমাকে খুন করে ফেলো, কিন্তু তার আগে আমার শিলাকে আমার কাছে এনে দাও। আমি আমি কথা দিচ্ছি আমার মেয়ের সঙ্গে কোনো দিন খারাপ ব্যবহার করব না। আমার মেয়েকে আমি শাসন করব না, আমার মেয়েকে আমি অপমান করব না, ওর গায়ে হাত তুলব না। কিন্তু বিশ্বাস করো,
যা কিছু করতাম আমি তো মা, আমার মেয়ের ভালোর জন্যই করতাম। আমি আমি কিছুই করবো না, শুধু আমার কলিজার টুকরো শিলাকে আমার বুকে এনে দাও। আমি শিলাকে যারা বাঁচবো না, আমার মেয়ে যারা আমি শূন্য, আমার মেয়েকে এনে দাও, তুমি আমার শিলাকে এনে দাও। হায় আল্লাহ, এখন আমি কি করবো, কোথায় যাবো, আমার মেয়ে কোথায় আমার মেয়েকে পাবো, কোথায় খুঁজবো? আমার মেয়েকে তুমি অবশ্যই খুঁজে পাবে। আমার মেয়ে দূরে কোথাও যাবে না, আমি জানি। আমার মেয়ে আমার উপরে অনেক অভিমান করে ওর কোনো বান্ধবীর বাসায় লুকিয়ে আছে। আমার মেয়েকে এনে দাও, আমার মেয়ের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। শিলার আব্বা, আমার মেয়ের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আমার মেয়েকে তোরা বলছে তুই যাইতে পারবি না। গলা ছাড়। তোরা চাবা তুই এখানে থাকতে হবে। ছাড় বলছি। আমি বলছি যাইতে পারবি না। কি হয়েছে? সরি, আমি ঢুকে বললাম। ভাইয়া কি হয়েছে আপনাদের? সেটা আমাকে জিজ্ঞেস করছেন কেন? আপনার বান্ধবীকে জিজ্ঞেস করুন। কি হয়েছে দোস্ত? ভাইয়ার সাথে কি নিয়ে ঝগড়া লাগছিল? তোকে এভাবে মারতেছিল কেন? ওসব বাদ দে, তুই হঠাৎ আমার বাসা। দোস্ত, শুধু মার সঙ্গে রাগ করে আমি বাসা ছেড়ে চলে আসছি। ভাবছি কিছুদিন তোদের বাসায় থাকবো। আমি থাকলে কোনো সমস্যা নেই তো? কি হলো, চুপ করে আছিস কেন? আমি থাকতে পারবো তো এখানে? দোস্ত, তুই আমার বাসায় থাকতে পারবি না, তুই অন্য একটা ব্যবস্থা কর। কি বলতেছিস? তোর এত বড় বাসা, তুই আর ভাইয়া ছাড়া তো বাসায় কেউ নাই। আমি কিছুদিন থাকলে কি সমস্যা দোস্ত? সমস্যা আছে, তুই বুঝবি না, তুই অন্য জায়গায় থাকার ব্যবস্থা কর। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এভাবে বলতেছিস? দেখ, আমি তো একটা বিপদে পড়ে আসছি, তাই না? আমি কিছুদিন এখানে থাকলে কি সমস্যা? আমি তোকে বলবো, সব বলবো, কিন্তু প্রমিস কর তুই কাউকে বলতে পারবি না। আচ্ছা, আমি বলবো না কাউকে। কি হয়েছে বল? সবুজ আমাকে বিয়ে করে নাই, আমরা স্বামী স্ত্রী না। বিয়ে করিস নাই মানে? সবুজ ভাইয়ের সঙ্গে তো আমাদের তুই পরিচয় করে দিছিলি, তোদের বিয়ে হয়ে গেছে, তোরা হাজবেন্ড ওয়াইফ। তুই বিয়ে না করলে তোরা একসাথে থাকিস কেন? দোস্ত, আমি আর সবুজ লিভ-ইন রিলেশনশিপে আছি। ও বলছে আমি যদি ওর সাথে কিছুদিন থাকি ও আমাকে বিয়ে করবে। দোস্ত, এখন বলতেছে ওর নাকি আমার ভালো লাগে না, ও নানান মেয়েদের সাথে ঘুরে বেড়ায়, ও নাকি আমাকে বিয়ে করবে না, ওর চরিত্র খুবই খারাপ। দোস্ত, কি বলতেছিস তুই? তোরা বিয়ে করিস নাই, তোরা একসাথে থাকতেছিস। কত বড় একটা ভুল করছিস, তুই বুঝতে পারতেছিস? কি করব বল, আমি ভুলে ওর ফাঁদে পা দিয়ে দিস। আমার বাবা তো চাকরি করে, মা গ্রামে থাকে, আমাকে যে কেউ গাইড করবে সেরকম কেউ ছিল না। কোনটা ভুল কোনটা খারাপ কেউ আমাকে বোঝানোর মতো ছিল না। আমার মন যা চাইছে আমি তাই করছি, কিন্তু দোস্ত আমি এখন বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করে ফেলছি। ও প্রত্যেকদিন আমাকে মারে, প্রত্যেকদিন টর্চার করে। তুই যদি এখানে থাকোস ও তোর দিকেও নজর দিবে, ও আমাকে বিয়ে করতে চাবে না। দোস্ত, তুই এখানে থাকতে পারবি না। এক কাজ কর, তুই সোনিয়ার কাছে চলে যা, সোনিয়ার অনেক বড় ফ্ল্যাট, তুই ওখানে থাকতে পারবি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন।
বলেন কিভাবে হেল্প করতে পারি? স্যার গতকাল সকালে আমার মেয়ে একটা চিঠি লিখে বাসার থেকে রাগ করে চলে গেছে স্যার। এরপর আমি আমার ওয়াইফ সারাটা দিন রাস্তায় রাস্তায় মেয়েকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আত্মীয় স্বজন সবার বাসা খোঁজ নিয়েছি, কোথাও যায়নি আমার মেয়ে। স্যার আমার মেয়েকে না পেয়ে আমার ওয়াইফ রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে গেছে। পরে এখন হাসপাতালে ভর্তি করেছি স্যার। মেয়ের জন্য ভীষণ টেনশনে আছি স্যার। কোথায় যদি কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায় স্যার, প্লিজ স্যার আপনি একটু মেয়েকে খোঁজার ব্যাপারে একটু হেল্প করেন স্যার প্লিজ। আপনার মেয়ের নাম কি? জি শিলা হোসেন। বয়স কত? 21-22 হবে স্যার। আপনার মেয়ের কোনো ছবি আছে আপনার কাছে? স্যার ও হ্যাঁ স্যার, মোবাইলের ছবি আছে স্যার, দিব? আপনি এক কাজ করেন, আপনি ওই ডেস্কে গিয়ে আপনার কমপ্লেনটা এন্ট্রি করে যান, আর আপনার মেয়ের একটা ছবি ওখানে দিয়ে যান। হ্যাঁ, ওকে স্যার, আমরা দেখছি ব্যাপারটা। থ্যাংক ইউ স্যার। দোস্ত, তোর বাসায় আমি কিছুদিন থাকতে পারবো, কনফার্ম তো না? আরে দোস্ত, কি বলিস এসব? তুই আমার বাসায় থাকবি না মানে 100% কনফার্ম তুই আমার বাসায় থাকবি। শোন, তুই না একদম উচিত একটা কাজ করছিস, বাসা থেকে চলে আসছিস। তোর মা এমন একটা মহিলা, এর সাথে থাকা যায়? আমি হলে তো কবেই চলে আসতাম, তুই তো এতদিন সহ্য করছিস। যাই হোক, আসছস, অনেক ভালো একটা কাজ করছিস। এখন তুই নিজের স্বাধীন মতো চলবি, নিজে টাকা ইনকাম করবি, আর নিজের টাকায় আমার মতো এরকম বড় একটা ফ্ল্যাট কিনবি। তুই ফ্ল্যাট কিনছিস মানে কি বলতেছিস? এ বাসা তোর? হ্যাঁ, এটা তো আমার ফ্ল্যাট, আমি নিজে টাকা ইনকাম করে নিজের টাকায় এই ফ্ল্যাট কিনছি। দোস্ত, তুই এত টাকা কিভাবে ইনকাম করলি? আরে এটা তো খুবই সহজ কাজ, তুইও পারবি। শোন, তুই যদি শুধু আমার কথা মতো চলিস না, তাহলে তুইও 1 বছরের মধ্যেই টাকা পয়সা বাড়ি গাড়ি সব করে ফেলতে পারবি। তুই যে সুন্দর, তুই সব এমনিতেই পারবি। দোস্ত, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে টাকা ইনকাম করতে চাই, নিজের ডিসিশন নিজে নিতে চাই। কি করব বলতো? তোর সব কিছুই হবে, তো চিন্তা করিস না, তো আমার উপর শুধু ভরসা রাখ। শোন, একটু পরে আমার বাসায় একজন লোক আসবে। হ্যাঁ, সে কিন্তু অনেক বড় শিল্পপতি, তার অনেক বড় একটা কোম্পানি আছে। সে যদি একবার তোর উপর খুশি হয়ে যায় না, তাহলে তোর টাকা পয়সা বাড়ি গাড়ি ফ্ল্যাট কোনো কিচ্ছুর অভাব হবে না। হ্যালো সোনিয়া। হেই জাহাঙ্গীর সাহেব, বসেন বসেন, কেমন আছেন? আছি, ভালোই আছি। শিলা, আমি যেই শিল্পপতির কথা বলছিলাম না, ইনি সেই। আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর সাহেব, এ হচ্ছে আমার বান্ধবী শিলা। আচ্ছা, তোরা তাহলে কথা বল, আমি চা নাস্তার ব্যবস্থা করতেছি। কথা বল। শিলা, আমি মনে মনে যেমনটা কল্পনা করেছি তার চাইতে অনেক বেশি খাবার। থ্যাংক ইউ স্যার। সোনিয়া বলছিল আপনি অনেক বড় বিজনেসম্যান, আপনার অনেক বড় কোম্পানি। স্যার, আমি মার্কেটিং মেজর নিয়ে পড়ছি, আমাকে কি কোনো জবের ব্যবস্থা করে দেওয়া যায়? আমি তোমাকে সব দেব, তোমার চাকরি করতে হবে। কত টাকা লাগবে? 1 লাখ 2 লাখ, চলাফেরার জন্য একটা প্রাইভেট কার, একটা নিজস্ব অ্যাপার্টমেন্ট, সব কিছু আমি তোমাকে দেবো। তোমার চাকরি করা লাগবে কেন? আপনি আমাকে গাড়ি বাড়ি ফ্ল্যাট দিবেন কেন স্যার? এখানে আপনার লাভ কি? আমার কিছুই লাভ নেই, সব লাভ নেই। আমি তোমার ফ্ল্যাটে আসবো, তোমার সাথে গল্প করবো, চা কফি খাবো, আর অন্তর্গত কিছু সময় কাটাবো, প্রেম করবে, ভালোবাসা দেবে, এই আর কি। দেখেন, একদম ফালতু কথা বলবেন না আপনি। আপনি আমাকে যে ধরনের মেয়ে ভেবেছেন, আমি ওই ধরনের মেয়ে না। প্রথম এরকম সবাই বলে, আমার বান্ধবী চলি না, ওই এরকম হতে চাবি এরকম মেয়ে। যখন টাকা গাড়ি অ্যাপার্টমেন্ট পেয়েছে, তখন এই সব কিছু করা শুরু করেছে। তুইও হয়ে যাবে। আসুন। আরে হাত তো তোমার জন্য তো আমি সব কিছু। তুমি কেউ নড়াচড়া করার চেষ্টা করবেন না। স্যার, আপনি তো পারফেক্ট টাইমে আসছেন। এই লোকটা একটা বদমাইশ, সে আমার সাথে উল্টাপাল্টা করার চেষ্টা করতেছিল স্যার। আচ্ছা, এই বাসায় যে উল্টাপাল্টা কাজকর্ম হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আমার সাথে নাটক করবি না, থানায় চল, তারপরে তো নাটক বের করতেছি আমি। এই তোরা ভিতরে যাবো, যাও চেক করো। কি বলতেছেন স্যার? আমার বান্ধবীর বাসা এটা, আমি বেড়াইতে আসছি স্যার। আরে আবার বেশি কথা বলবে, তুমি কথা
আপনি কি চলেন? আমার ভাবতেও লজ্জা লাগতেছে, তুই আমার বান্ধবী এরকম নোংরা কাজ করিস? কিভাবে বেরোছে এই ধরনের কাজ করতে? এইভাবে টাকা পয়সা ইনকাম করে বাড়ি গাড়ি করার থেকে রাস্তায় থাকা অনেক ভালো। আচ্ছা তুই কি জানোস না আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, আমার বাবা মা, আমার পরিবারের মানুষজন কেমন? তুই চাই না শুনে আমাকে কেন এরকম একটা বিপদে ফেললি সোনিয়া? দোস্ত, আমার না ভুল হয়ে গেছে। চুপ, আর একটা কথা বলবি না, সভ্য নোংরা মেয়ে। আচ্ছা তুই এই ধরনের কাজ কেন করিস? বান্ধবী বিশ্বাস কর, আমি এই ধরনের কাজ করতে চাই নাই রে। আমার বাবা মা বিদেশে থাকে, আমার ভাই ওর বউরে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকে, আমারে দেখভাল করার মতো কেউ নাই, আমি একা থাকি। আর আমি এই ফ্ল্যাটে আসছিলাম সাবলেট নিয়ে ভাড়া থাকার জন্য, কিন্তু আমার রুমমেট বাকি মেয়েদের পাল্লায় পড়ে আমি এইসব অসামাজিক কাজের সাথে জড়ায় যাই। ঠিক ওই সময়টাতে যদি আমাকে কেউ বাধা দিত, আমাকে যদি কেউ শাসন করতো, তাহলে আমি কখনোই এইসব কাজের সাথে জড়াইতাম না। আসলে জানো, বাবা মার শাসনটা না আমাদের জন্য একটা আশীর্বাদ। আমরা সন্তানের এত বুঝতে পারি না, আর বাবা মার বিরুদ্ধে যায় আমরা পথভ্রষ্ট হয়ে যাই। আল্লাহ, আমি কত বড় ভুল করছি আমি এখন বুঝতে পারতেছি। আমি অনেক বড় ভুল করে ফেলছি। আব্বু আম্মু আমার ছোট ভাই সবাইকে রেখে আমি পালায় আসছি, আমি একদম উচিত কাজ করি নাই। কি ব্যাপার, কি হয়েছে? আর এরা কারা? স্যার ওরা বনানীতে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে ওই ফ্ল্যাটে অসামাজিক কার্যক্রম শুরু করছে। আমরা আজকে ওদেরকে রেট দিয়ে এখানে নিয়ে আসছি। স্যার স্যার বিশ্বাস করেন না, আমি এগুলো কোনো কিছু জানতাম না স্যার। এই যে আমার বান্ধবী সোনিয়া, ওর বাসায় আমি বেড়াইতে আসছিলাম স্যার। স্যার আমি এইখানে যে এরকম কোনো কিছু হচ্ছে আমি কিচ্ছু জানতাম না স্যার। বিশ্বাস করেন, আমি খুব ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করি। আমি বাসা থেকে পালায় আসছি স্যার। আমার বাবা মা, আমার ফ্যামিলির মানুষ আমাকে নিয়ে টেনশন করতেছে স্যার। কি নাম আপনার? শিলা হোসেন। আপনার বাবার নাম কি আশরাফ হোসেন? জি স্যার। স্যার আপনি কিভাবে জানলেন? আপনি বাসা থেকে রাগ করে বেরিয়ে গেছেন, আর আপনার বাবা আজকে থানায় এসে জিডি করে গেছেন। আপনাকে খুঁজতে খুঁজতে আপনার মা রাস্তায় অজ্ঞান হয়ে এখন হসপিটালে আছে। রতন, শিলা এই ধরনের মেয়ে না, ওকে যেতে দাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এই যে আপনারা যে ধরনের কাজ করেছেন তার জন্য উচিত শিক্ষা আপনারা পাবেন। যাও দেখে নিল। ডক্টর, Mr. Ashraf, don't worry. She is stable now. মা, শিলা তুই আসছিস? মা, আব্বু মার কি হয়েছে? সিরিয়াস কোনো কিছু হয় নাই তো? এখন কিছুটা সুস্থ, টেনশন করিস না। তুই বাসা থেকে চলে যাওয়ার পর আমি আর তোর মা তোকে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছি। তোকে না পেয়ে তোর মা হঠাৎ করে রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে, তারপরে হাসপাতাল নিয়ে আসছি। আপনার মায়ের একটা মাইনার স্ট্রোক হয়েছে, আর একটু দেরি করে হাসপাতালে আনলে ওনার অনেক বড় কিছু হতে পারত। তবে মিস শিলা, আপনি অনেক ভাগ্যবান। যতক্ষণ আপনার মার জ্ঞান ছিল বারবার শিলা শিলা বলে ডাকছিল। আপনার মা আপনাকে অনেক ভালোবাসে। একটা কথা বলি মিস শিলা, অন্যভাবে নেবেন না। পৃথিবীতে মার চাইতে দামি আর কিচ্ছু নেই। সব কিছু হারিয়ে গেলে পাওয়া যাবে, কিন্তু মাকে কখনো পাওয়া যাবে না। মারা সন্তানের কাছে বেশি কিছু চায় না, একটু আদর, একটু যত্ন, একটু কেয়ার, এটুকুই চায়। মা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সেদিকে খেয়াল রাখবেন। মা, মা,
আসছে, আমার শিলা আসছে, আমার শিলা, আমার শিলা। মা কেমন আছো তুমি এখন? এই যে আমার মেয়ে আমার বুকে ফিরে আসছে, এখন আমি খুব ভালো আছি। আমি আর কখনো তোর শাসন করবো না। আমি দিন রাত শুধু অবুঝের মতো তোর শাসন করতাম, নির্যাতন করতাম, তোর স্বাধীনতা কেড়ে নিয়েছিলাম রে মা। আমি অনেক কিছু বুঝতাম না। আমার মেয়ে যেখানেই থাকুক, আমি চাই আমার মেয়ে ভালো থাকবে। তো যা ইচ্ছে করে তুই তাই করবি, আমি তোকে কোনো বাধা দিব না, কিন্তু আমাকে ছেড়ে কোথাও যাইস না মা। আমি তোকে খুব ভালোবাসি মা। তুই তো আমার কলিজা, আমার কলিজা যেখানেই থাকুক, যেমনই থাকুক, আমার কলিজা তো আমারই। আমি তোকে আর কখনো শাসন করবো না, কখনো না। না মা, তুমি আমাকে শাসন করবা? আমি বাসা থেকে চলে গিয়েছিলাম, আমি ভাবছিলাম কি তুমি হয়তো আমাকে বুঝো না, তুমি হয়তো শুধু শুধু আমাকে শাসন করো, সারাক্ষণ বকাবকি করো, এই জন্য কষ্ট পেয়ে রাগ করে চলে গেছিলাম মা। কিন্তু জানো, আমি যে ভাবছিলাম যে আমি নিজের মতো স্বাধীনভাবে চলবো, আমি একা চলবো, একাই মনে হয় আমি অনেক ভালো থাকবো, কিন্তু না, পৃথিবীটা অনেক কঠিন মা। জানো, আমি যে বান্ধবীর বাসায় গেছিলাম, ওদের ওখান থেকে পুলিশ আমাকে ধরে নিয়ে গেছিল। আমি শুধু তোমার দোয়ায়, ঠিকঠাক মতো তোমার কাছে চলে আসতে পারছি মা। আমি আজকে বুঝতে পারছি, মায়ের শাসন ছাড়া সন্তান কখনো ভালো থাকতে পারে না। মায়ের শাসন সন্তানের জন্য আশীর্বাদ। আমি যতদিন বেঁচে থাকবো তোমার শাসনে থাকবো, তাহলে আমি নিরাপদ থাকবো মা। আমি সারা জীবন চেয়েছি আমার সন্তান যেন থাকে নিরাপদ। জানিস, একটা সন্তানের প্রথম পাহারাদার হয় মা, প্রথম শিক্ষক হয় মা। মা তার সন্তানকে পেটে ধারণ করার পর থেকেই সমস্ত কিছু দেখভাল করে মা। মা তার ভালো ছাড়া কখনোই খারাপ চায় না। আমি চাইতাম আমার সন্তানের চরিত্রে কোনো দাগ না লাগুক। যদি আমার মেয়ের চরিত্রে কোনো দাগ লাগে, সেই দাগটা লাগে আসলে মায়ের কলিজায়। 10টা মানুষ আমার মেয়ের চোখের দিকে তাকিয়ে বলবে যে আপনার মেয়েটা খারাপ, যেটা আমি সহ্য করতে পারতাম না। আমি চাইতাম সবাই বলবে, অনেক বড় মুখ করে বলবে যে আপনার মেয়েটা পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে, এরকম মেয়ের জীবনেও দেখি নাই। আপনার মেয়ের মতো ভালো মেয়ে প্রতিটা মায়ের হোক। আমি অতিরিক্ত চাইতাম, সেটাও বুঝি, অতিরিক্ত শাসন করতাম, সেটাও বুঝি, কিন্তু ওই যে মায়ের মন তো মনে হতো যে এই বুঝে আমার সন্তানকে কোনো শকুন খামচে ধরলো, এই বুঝে আমার সন্তানের কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই বুঝে আমার শিলার দিকে কোনো হায়নার থাবা পড়লো, তখন আমি আরো অনেক অ্যাবনর্মাল মতো কঠিন হয়ে যেতাম মা, অনেক পাগলের মতো আচরণ করতাম। আমি তোর স্বাধীনতা কেড়ে নিয়েছিলাম। কিন্তু একটা কথা কি জানিস মা, তোদের এই বয়সটায় মেয়েরা বোঝে না যে পরাধীনতার মধ্যেও যে আনন্দ আছে, পরাধীনতার মধ্যেও যে অনেক সুখ আছে, অনেক শান্তি আছে। সব পরাধীনতা খারাপ না মা। তুই যদি আমার উপর রাগ না করতি, আমি একদম বুঝতাম না যে আমার মেয়েটাকে যে আমি এত ভালোবাসি। আমার মেয়ে যেমনই হোক, আপন মানুষ খালেই থাকুক, বিলেই থাকুক, জঙ্গলেই থাকুক, আপন তো আপনই, আপন কখনো পর হয় না। মা, তুমি যখন আমাদেরকে শাসন করতা, আমিও তখন অনেক বিরক্ত হইতাম, কিন্তু এখন আর বিরক্ত হব না। তুমি আমাকে সবসময় শাসন করবা।
যেন আমি ভুল পথে পা না বাড়াতে পারি। আমি তো সবসময় চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকি, তোদেরকে তেমন করে সময় দিতে পারিনি। তোদের মা তোদের দুজনকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, শাসন করে বুকে আগলে রাখে। আমি আজকে বুঝতে পারলাম আমার এই সংসারের জন্য তোর মা কত গুরু দায়িত্ব পালন করেছে। একটা মানুষের জীবনে শাসনের দরকার আছে, তাহলে সে তার জীবন যাপন সুন্দরভাবে করতে পারে। বাবা তুমি ঠিক বলছো। মা মা আমি তোমার মূল্য দিতে পারি নাই, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, আমাকে তুমি মাফ করে দিও। সন্তানের সাথে মায়ের সম্পর্ক মূল্য আর অমূল্য কি? সন্তানের সাথে মায়ের সম্পর্ক তো নারীর সম্পর্ক। এটা নারীটা, এখানে মূল্য অমূল্য দিয়ে বিচার করা হয় না। তোরা দুইটা তো আমার পরিচয় টুকরা, তোরা সবসময় पड़ी सेट रैप की चुड़ार लेसी बोला पे यो दुनिया नचारा छोरा जाट का रे सिस्टम पे सिस्टम बैठा रहा छोरा जाट का देख तेरे सपना में आ रहा बढ़िया राजकुमारी गलाয় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাই যে দর্শন কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাই যে দর্শন লতি ধারে চাষে পদু মিছাই করোয়ার হিরি হিরি বাঁকা লতি বইছে বারো মাস চিংড়ি মাছের ভিতর করা তাই ঢেলে ঠিকই আর লিজের হাতে ভাত ছাড়েছি ভাবলে হবে কি চালার চুলা লম্বা কোচা তুলি তুলি যায় দেখি শ্যামের বিবেচনা কার ঘরে জামাই কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ তারা না কাল তারা না পাই যে দর্শন কড়ি কড়ি ফুল ফুটেছে নীল কালো আর সাদা আর কোন ফুলেতে কেষ্ট আছে কোন ফুলেতে রাধা কড়ি কড়ি ফুল ফুটেছে নীল কালো আর সাদা আর কোন ফুলেতে কেষ্ট আছে কোন ফুলেতে রাধা কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাই যে দর্শন লতি ধারা চাষে পদু বিচাই করোয়ার হিরি হিরি পাকা লতি বইছে বারো মাস কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাই যে দর্শন আজ সারা না কাল সারা না পাই যে দর্শন আজ সারা না কাল সারা না আরে শালুক ফুলের লাজ না ফুটেলো রাইতে শালুক ফুটে আরে যার শোনে যার
ছলে তার ভালোবাসা স্মিত মজা লুটেলো আরে বকুল ফুল হাত কেনে বন্ধাই বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বন্ধাই বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বন্ধাই আরে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটালো রাইতে শালুক ফুটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটালো রাইতে শালুক ফুটে আরে তার সোনে তার বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বন্ধাই বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বন্ধাই আমার জামাই ধান পায় হরিণ ডাঙার মাঠে লো হরিণ ডাঙার মাঠে আমার জামাই ধান পায় হরিণ ডাঙার মাঠে লো হরিণ ডাঙার মাঠে আরে সোনা দেহে ঘাম ঝরে সোনা দেহে ঘাম ঝরে দেখা মরার মাঠে লো বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বন্ধাই বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বন্ধাই হ্যালো বুঝি নাই বলুন না করতেছে দেবে নাটকটা করতে চাই এটা তো বলতে পারছি না এই ছবি ঢুকাইছে ভাইয়া বাগা করি ভাইয়া বাগা করে ঢুকাইছে খালি মামা বলতেছে মারা রাখবো আমরা